মূলত আজকে আপনাদের এই যে প্রোগ্রামটা করলেন ভারত সভা হলে কি নিয়ে আপনারা করলেন আজকে? আমরা যেটা অনুষ্ঠান করলাম আজকে সেটা হচ্ছে সার্থক সরস্বতী পুজো সম্মান। সার্থক কেন? অর্থাৎ সরস্বতী হচ্ছে দেবী, জ্ঞান এবং শিক্ষার দেবী। সরস্বতী পূজা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, 15টা জেলাকে আমরা দিয়েছি। সেই পূজাতে যারা জ্ঞানের চর্চা করেছে, পূজা মণ্ডপে যারা বিদ্যার চর্চা করেছে, যারা শিক্ষার চর্চা করেছে, অর্থাৎ ওই পূজা মণ্ডপটাকে আমরা অপব্যবহার করতে দিইনি, বা পড়ে থাকতো বা অব্যবহার হতো, সেইগুলো তাদেরকে আমরা 4 মাস আগে থেকে বলে বুঝিয়ে সচেতন করে তাদেরকে দিয়ে আমরা কুইজ প্রতিযোগিতা দিয়েছি, তাদেরকে দিয়ে আমরা বক্তৃতা প্রতিযোগিতা করিয়েছি, তাদেরকে দিয়ে আমরা আবৃত্তি প্রতিযোগিতা করিয়েছি, যাতে আমাদের সভ্য সমাজে আরও সুন্দরভাবে মানুষ তৈরি হয়, ছাত্রছাত্রীদের আগামী প্রজন্ম তাদের বিষয়টা বুঝতে পারে এবং সরস্বতী পুজোটা নিয়ে যাতে উল্লাস না করে, ভ্যালেন্টাইন ডে না পালন করে, তার বিরুদ্ধে আমরা ওই দিন অর্থাৎ প্রত্যেকটা সরস্বতী পুজোর দিন, প্রতি বছর সরস্বতী পুজোর দিন আমরা ভারত সরকারের কাছে শিক্ষা দিবস হিসেবে পালন করার জন্য অনুরোধ করেছি এবং আমরা সনাতনী আশ্রম থেকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। মূলত দেখা যাচ্ছে যে বর্তমান সময় মানে যে ধরনের পূজা পাঠ করার দরকার সেই দিক দিয়ে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে আপামর জায়গা একটা এই ধর্ম নিয়ে যেখানে একটা রাজনীতির ব্যাপারটা চলে আসছে, যে ঠাকুর দেবতাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, সেই দিকগুলোকে আপনারা কি করে এই ছাত্রছাত্রী যারা নতুন প্রজন্ম তাদের ভেতরে সচেতন করার চেষ্টা করছে? আচ্ছা, প্রাচীনকাল থেকে ধর্ম নিয়ে রাজনীতি ছিল, আছে, আবার থাকবেও। আমরা সাধু মহারাজরা আমরা মনে করছি যে সবাই আমাদের সন্তান। আমরা সমস্ত পূজা কমিটিকে আমরা সচেতন করছি যে তুমি তোমার সচেতন করে যে কেন সরস্বতী পুজোটা করা হয় সেটা আগে জানো, বাস্তবিক বিজ্ঞানসম্মত ভাবনায় তোমরা জানো, এবং কি করলে আমাদের এইখান থেকে আমাদের মধ্যে শিক্ষা চেতনা আসবে, আগামী আমাদের জাতি রক্ষা হবে, আমাদের দেশ রক্ষা হবে, সেই চিন্তাটা তোমরা এই পুজো মণ্ডপ থেকে চিন্তা করো এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে থেকে সেটা বেরিয়ে আসবে, আরও বিশিষ্ট ব্যক্তিদের আলোচনার মধ্যে থেকে সেটা বেরিয়ে আসবে। কিন্তু আমরা যদি পুজো করে আর হল্লা করি তাহলে তো সেটা বেরিয়ে আসতে পারে না। সেখানে যদি খুবই মেরিটওয়ালা আলোচনা হয়, চিন্তা ভাবনা হয়, তাহলে অবশ্যই আগামী প্রজন্মের জন্য, আমাদের ভারতবর্ষের উন্নয়নের জন্য অনেক সমাধান বেরিয়ে আসবে। শুধু সরস্বতী পূজার জন্য কেন করছেন আপনারা? অন্য পূজারাও তো আছে, দুর্গা পুজো, অন্য পুজো, এটা নিয়ে কি ভাবনা? ধন্যবাদ এটাও বলার জন্য। আমি আর এই মাত্র যে শুধু সরস্বতী পুজো নয়, আমরা আদর্শ দুর্গা পুজোর সম্মান দিচ্ছি। আচ্ছা, 6th ইয়ার হয়ে গেছে অলরেডি, আগামী বছর 7th ইয়ার হবে। কেন দিচ্ছি? যে আদর্শ দুর্গা পুজোটা যাতে আমাদের এই এত টাকা বাজেটে পুজো না করে যদি কম বাজেটের পুজো হয় সেটা নিষ্ঠা সহকারে হয়, সেই জন্য আমাদের বার্তা নিষ্ঠাভাবে পূজা করুন, সনাতন ধর্ম রক্ষা করুন, কম খরচে পূজা করুন, সেই টাকাতে সমাজ গড়ুন। আমাদের মনে রাখতে হবে 1 কোটি টাকার একটা পুজো প্যান্ডেল হচ্ছে, যেটা 1 লক্ষ টাকায় পুজোটা হতো, তাতে সেখানে ভক্তি শ্রদ্ধাটা বেশি থাকতো। আর যদি 1 কোটি টাকাটা দিয়ে যদি আমরা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি করতাম, তাহলে চায়না থেকে আজকের আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো কিনে আনতে হতো না। আমাদের খুব লজ্জা লাগে, আমার হাতের মোবাইলটাও চায়না থেকে, আপনার টেবিলের কম্পিউটারটা চায়না থেকে, এবং প্রত্যেকটা জিনিস আমরা বাড়ি থেকে চায়না। কেন? আমাদের ভারতবর্ষে কি লোকের অভাব আছে? না, আমাদের শিক্ষার অভাব আছে। তাহলে কেন হচ্ছে না সেটা আমাদের আগামী প্রজন্মের বা বর্তমান যে সুশীল সমাজের মানুষদের ভাবতে হবে, বিদ্বজনদেরকে ভাবতে হবে যে কি অভাব আছে। চায়না থেকে আমাদের কুই নেই। চায়নার যত লোক আছে আমাদের তত লোক আছে, তাদের ল্যান্ড আছে আমাদের ল্যান্ড আছে, তাদের শিক্ষা আছে আমাদেরও শিক্ষা আছে, তাহলে নেই কোনটা? সেইটা আমাদের ভেবে আগামী দিনে এই প্রত্যেকটা পুজো কমিটি যদি একটা করে, মানে যারা 1,50,00,000 টাকার দামের পুজো করছে, তারা যদি একটা করে ইন্ডাস্ট্রি করে, তাহলে চায়না থেকে প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যাবে এবং সেটা আমাদের জিডিপি গ্রোথ হবে এবং আমাদের আগামী দিনে আমাদের অত্যন্ত উপকার আসবে, এটা মনে করি। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা গীতাশ্রী হরিবাসর সম্মান দিই, অর্থাৎ হরিবাসরে
যেখানে আমাদের গঠনমূলক আলোচনা হয়, গীতার কথা বলা হয়, তাকে সেখানটা আমরা গীতাশ্রী হরিভাষা সম্মান দিই, রুচিশীল কালী পুজো সম্মান দিই এবং সাত্ত্বিক জগদ্ধাত্রী পুজো সম্মান দিই। আমরা প্রত্যেকটা পুজো আমাদের সনাতনী আশ্রম এই অ্যাওয়ার্ডগুলো দিচ্ছে। এবং আমি আপনারা এসছেন, আমরা খুব খুশি হয়েছি। কিছু মিডিয়া আজকে এগুলো প্রচার করছে না, যেখানে গন্ডগোল হচ্ছে সেইটা নিয়ে আরও বড় করে দেখিয়ে গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা যে ভালো মানুষ তৈরি করার চেষ্টা করছি, আজকের সমস্ত মেন স্ট্রিম মিডিয়াকে আমরা নিমন্ত্রণ করেছি, তারা বিভিন্নভাবে অজুহাতে আজকের আসেনি। এটাই আমার সবচেয়ে দুঃখিত। আজকের মিডিয়া যদি আগিয়ে না আসে, নাগরিক কী করে এগোবে? মিডিয়াকে আগে চিন্তা করতে হবে, মিডিয়া যে আগামী 50 বছর আমার ভারতবর্ষকে কোন পথে নিয়ে যাব, সেইভাবে তারা দিশা দেখাবে, জনগণ সেই দিকে যাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, জনগণ এগিয়ে গিয়ে মারামারি করলে এরা তারপর পিছু পিছু ছোটে। কিন্তু উচিত মিডিয়াদের আগে আসা, তাদের কনসেন্ট আগে দেওয়া, যে আমাদের আগামী ভারতবর্ষ এমন হওয়া উচিত। তাহলে তো যুবকরা বুঝবে, আগামী ভবিষ্যৎটা দেখবে, তাদের চোখে, মিডিয়ার চোখে যুবকরা ভারতবর্ষকে দেখবে, তাহলে তারা ভারত সেই তেমন তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আজকের দুর্ভাগ্য যে আমরা এই যে মিডিয়া, যেই মিডিয়াই বলি না কেন, মেন স্ট্রিম যত মিডিয়া আছে সবাইকে আমরা ইনভাইট করেছি, কিন্তু দুর্ভাগ্য তারা বিভিন্নভাবে, আমরা আজকে শুধু নয়, 1 মাস আগে থেকে বলছি, অনুরোধ করেছি, মানে হাতে ধরার পায়ে ধরার মতন করেছি, অথচ তারা আসেনি। কেন আসেনি? কি আমার কাছে টাকা নেই বলে? আমরা মানুষ গড়ার জন্য চেষ্টা করছি। প্রত্যেকটা পুজো কমিটিকে আছি 4 মাস ধরে আমরা খাটছি, প্রত্যেকটা আমার ভাই সম্রাট ভাইও চেষ্টা করছে। কেন তাহলে আসেনি কেন? মিডিয়া ব্যাঙের বিয়ে দেবে, সেখানে চলে যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া। হ্যাঁ, কোনো জায়গায় একটা কুকুরের বিয়ে দিচ্ছে, কুকুরের জন্মদিন পালন করছে, মেন স্ট্রিম মিডিয়া সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আর এত বড় একটা শিক্ষামূলক জিনিস, একটা নতুনত্ব আছে যেখানটায় আগামী প্রজন্ম ভারতবর্ষকে ভাবাতে চাইছে শিক্ষার আলোকে, সেখানে কোনো মেন স্ট্রিম মিডিয়া নেই কেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার রয়েছে। আশা করি এইটাই আপনারা হাইলাইট করবেন। আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাক, প্রত্যেকটা মিডিয়ার কাছে যাক। কেন কি সনাতন ধর্ম আদর্শ মানুষ, আমি সনাতন ধর্মের কথা প্রশ্নই ছেড়ে দিচ্ছি। আমরা মানুষ তৈরি করতে চাইছি, সমাজের প্রত্যেকটা সমাজের মানুষকে আমরা মানুষ তৈরি করতে চাইছি। আজকে যারা যেখানে মিসইউজ হচ্ছে তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করছি, তাহলে কেন আসবে না? সেটাতে আপনার নামটা? আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, কলকাতা সনাতনী আশ্রমের আমি ফাউন্ডার সম্পাদক। আপনারা যারা এখন বর্তমান মানে নতুন প্রজন্ম, কিভাবে তাদেরকে তুলে আনার চেষ্টা করছেন কিংবা তাদেরকে জাগরুক করার চেষ্টা করছেন? দেখুন, প্রথমত মনে করি যে বাঙালি সনাতনী সমাজ যেভাবে বিগত কয়েক বছরে নিজেদের একটা অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়েছে, সেখানে স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ ঐকান্তিক প্রচেষ্টায় অনেক মানুষকে পাশে নিয়ে প্রকৃতভাবে মা সরস্বতীর আরাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। এবং এই যে সার্থক সরস্বতী পুজো সম্মান দেওয়া হলো 2024 সালে দাঁড়িয়ে, এটা কিন্তু আমাদের মতো যুব সমাজের যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, তারা আকৃষ্ট শুধুমাত্র নিজস্ব ব্যক্তি স্বার্থে নয়, একটা সুস্থ সমাজ গঠনে শিক্ষাদানের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই শিক্ষাদানের যে অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তার আরাধনাটা যে নিষ্ঠাভাবে পালন করা দরকার, এই গুরুত্ব অনুধাবন করে মহারাজের উদ্যোগকে আমরা দুহাত তুলে অভিবাদন জানিয়ে, স্বাগত জানিয়ে, হৃদয় থেকে নিজেদের সাথে লাগিয়ে কিন্তু এই কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেছি। এবং আমরা গর্বিত যে আগামী দিনেও কিন্তু আজকে যে বার্তাটা আমরা পেলাম মহারাজের মাধ্যম দিয়ে, সেটা অনেক মানুষের কাছে ছড়াতে পেরেছি। আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আকারে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই উদ্যোগ আমরা নেব। আজকে মূলত কতজনকে আপনারা এই করলেন? এই মুহূর্তে 15টি জেলা থেকে প্রায় 54টি পুজো কমিটিকে কিন্তু এবারে সম্মান প্রদান করা হলো। এবং আরও অনেক কমিটি যারা ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু এই সম্মান গ্রহণের সাথে তারা কোনো না কোনো কারণে তারা ইচ্ছুক হয়েও হয়তো যোগদান করতে পারেননি, তারা এটুকু আশ্বস্ত করেছেন আগামী দিনে আরও বৃহত্তর আকারে আমরা যদি করি তারাও পাশে থাকবে। আপনার নামটা? আমার নাম সম্রাট চক্রবর্তী। কি আছেন সংস্থা? সংগঠনে আমি একজন সভ্য সদস্য।